আসসালামু আলাইকুম প্রিয় শিক্ষার্থীবৃন্দ, শুভেচ্ছা নেবেন। আলোচনা করছি জুরিসপ্রুডেন্স বা আইন বিজ্ঞানের পজেশন অধ্যায়। ইতোমধ্যেই আমরা বলেছি এই পজেশন বা দখল লেকচারে আমরা মোট 6টি সিনোপসিসে আলোচনা করব। ইতোমধ্যে আমাদের প্রথম এবং দ্বিতীয় সিনোপসিস আলোচনা শেষ হয়েছে। যারা সে আলোচনাগুলো দেখেননি তারা আমাদের ইউটিউব চ্যানেল ও ফেসবুক পেজ আরিফস লিগ্যাল ভিউতে দেখতে পারেন, সেখানে প্লে লিস্টে সব লেকচারগুলো একত্রে রয়েছে। আজকে আমরা কাইন্ডস অফ পজেশন বা দখলের প্রকারভেদ নিয়ে আলোচনা করব। প্রিয় শিক্ষার্থীবৃন্দ, এখানে আমরা পজেশনের কয়েকটি প্রকার আলোচনা করছি। এর বাইরেও আরও কিছু প্রকারভেদ রয়েছে, সেগুলো আমরা পরের লেকচারে আলোচনা করব। এখানে আমরা যে প্রকারভেদগুলো আলোচনা করব সেগুলো হচ্ছে, প্রথমেই আছে কর্পোরিয়াল অ্যান্ড ইনকর্পোরিয়াল পজেশন, অর্থাৎ বস্তুগত ও অবস্তুগত দখল, বা বলতে পারি দৃশ্যমান বা অদৃশ্য দখল। দ্বিতীয় এখানে রয়েছে ইমিডিয়েট অ্যান্ড মেডিয়েট পজেশন, অর্থাৎ প্রত্যক্ষ বা পরোক্ষ দখল। কনস্ট্রাকটিভ পজেশন বা গঠনমূলক দখল, এই গঠনমূলক দখলকেও পরোক্ষ দখলও বলা হয়। তারপরে রয়েছে অ্যাডভার্স পজেশন, এটার বাংলা অর্থ হচ্ছে বিরুদ্ধ দখল, অর্থাৎ এটা জবর দখল নয়। অ্যাডভার্স পজেশন অ্যান্ড ফোর্স পজেশন এটি আলাদা, আমরা পরে আলোচনা করব। এখানকার অ্যাডভার্স পজেশনের বাংলা অর্থ হলো বিরুদ্ধ দখল। এবং সবশেষ এই লেকচারের যে ক্লাসিফিকেশন রয়েছে সেটা হচ্ছে পজেশন ইন ফ্যাক্ট অ্যান্ড পজেশন ইন ল, ঘটনাগত দখল এবং আইনগত দখল। আমরা এই ক্লাসিফিকেশনগুলো এখানে আলোচনা করছি। প্রথমেই রয়েছে কর্পোরিয়াল অ্যান্ড ইনকর্পোরিয়াল পজেশন। আমরা প্রথমেই দেখব যে কর্পোরিয়াল পজেশনটা কি জিনিস। এখানে ইংরেজিতে যাকে আমরা কর্পোরিয়াল পজেশন বলছি, ল্যাটিন ভাষায় সেখানে পজেশন কর্পোরিস, এই কর্পোরিস শব্দ থেকে কর্পোরিয়াল শব্দটি ইংরেজিতে এসেছে। এটা কি জিনিস? ইট ইজ দ্য পজেশন অফ ম্যাটারিয়াল অবজেক্ট, একটা বস্তুর বস্তুগত যে দখল সেটাকে আমরা বলি কর্পোরিয়াল পজেশন। উদাহরণগুলো কেমন? যেমন দেখেন, ল্যান্ড, একটা জমিতে আপনার দখল আছে। হাউস, একটা বাড়িতে আপনার দখল আছে। বিল্ডিং, একটি বিল্ডিং বা অবকাঠামোতে আপনার দখল আছে। এগুলো হচ্ছে ইমুভেবল প্রপার্টি, যেগুলো এক জায়গা থেকে অন্য জায়গায় স্থানান্তর করা যায় না। এর বাইরে যদি আমরা এই কর্পোরিয়াল পজেশনের ক্ষেত্রে মুভেবল প্রপার্টির উদাহরণ দেই, তাহলে আমরা বলতে পারি বুকস, বই, কলম, খাতা, পেন্সিল, এই বিষয়গুলো। তার মানে খুবই সহজ বিষয়, অর্থাৎ একটা বস্তুকে যদি বস্তু হিসেবে আমরা স্পর্শ করতে পারি, ধরতে পারি, বা তার একটি আকার আকৃতি কাঠামো থাকে, তখন সেটা হবে কর্পোরিয়াল পজেশন। এবার আমরা দেখি হচ্ছে ইনকর্পোরিয়াল পজেশন। ইনকর্পোরিয়াল পজেশনকে ল্যাটিন ভাষা বলা হয় পজেশন জুরিস। জুরিস মানে হচ্ছে ল, অর্থাৎ যদি এখানে কোনো বস্তুগত বিষয় না থাকে তখন হচ্ছে আমরা এই ইনকর্পোরিয়াল পজেশন বলি, অবস্তুগত যে বিষয়ের উপর দখল। এটা কি জিনিস? ইট ইজ দ্য পজেশন অফ এনিথিং আদার দ্যান এ ম্যাটারিয়াল অবজেক্ট, যে বিষয়ের বস্তুগত, কাঠামোগত, আকৃতিগত উপাদান নেই, সে বিষয়গুলোকে আমরা বলি এই ইনকর্পোরিয়াল পজেশন। বিষয়গুলো কেমন দেখেন, আমরা উদাহরণ দেখছি। এ রাইট অফ ওয়ে, রাস্তা দিয়ে হাঁটার অধিকার। রাস্তাটা কিন্তু আপনার দখলে নেই, কিন্তু রাস্তা দিয়ে আপনি হাঁটতে পারেন। গুড উইল, আপনার সুনাম, আপনি বড় বড় কোম্পানি, ব্যক্তিদের যে সুনাম রয়েছে, গুড উইল, সেটাও একটি আপনার হচ্ছে পজেশন। প্যাটেন্ট, ট্রেডমার্ক, কপিরাইট, এই গ্রন্থস্বত্ব, ব্যবসায়িক চিহ্ন, কোনো বিষয় আপনার আবিষ্কার সত্য, এই যে বিষয়গুলো, হয়তো এগুলোর একদম আকৃতিগত কাঠামো সব ক্ষেত্রে থাকে না, কিন্তু সেগুলো যখন আপনার মালিকানা থাকে, ওই মালিকানাই কিন্তু আপনার দখল নির্ধারণ করে। সেক্ষেত্রে আমরা এগুলোকে বলতে পারি ইনকর্পোরিয়াল পজেশন। একটু ভিন্নভাবেও আমরা বলতে পারি ইনকর্পোরিয়াল পজেশনটা মূলত হচ্ছে অ্যান
ইনট্যাঞ্জেবল থিং, অর্থাৎ যে বিষয়গুলো সাধারণত স্পর্শ করা যায় না, ধরা যায় না, সে বিষয়গুলো হচ্ছে। অদৃশ্যমানও কখনো কখনো থাকে। ইন কেস অফ ইনকর্পোরাল পজেশন, অ্যাকচুয়াল ইউজ অর কন্ট্রোল অফ দ্য অবজেক্ট পজেসড ইজ ইসেনশিয়াল। অর্থাৎ এই ক্ষেত্রে যেহেতু সবসময় আপনি বস্তুটি নিজের দখলে রাখতে পারেন না, সেক্ষেত্রে ওই সম্পত্তিটার ব্যবহার বা নিয়ন্ত্রণ আপনি ব্যবহার করতে পারেন, এটা হচ্ছে অত্যন্ত গুরুত্বপূর্ণ। ইনকর্পোরিয়াল পজেশন ইজ কমনলি নোন অ্যাজ দ্য পজেশন অব এ রাইট। খুবই গুরুত্বপূর্ণ কথা। অর্থাৎ এটা হচ্ছে আমরা আগেই শিখেছি, আমাদের আগের লেকচারগুলোতে থিওরি যখন পড়েছি তখন সেখানে আপনার অধিকার থাকতে হবে। অর্থাৎ ওই সম্পত্তিটি ব্যবহার করার যখন আপনার অধিকার থাকবে, দখলে না থাকলেও সেক্ষেত্রে আমরা দখলের প্রকারভেদে তাকে ইনকর্পোরিয়াল পজেশন বলবো। অর্থাৎ আমরা আগেই বলেছিলাম এক্ষেত্রে আলো বাতাস আসার অধিকার, নদীতে মাছ ধরার অধিকার, রাস্তা দিয়ে হাঁটার অধিকার, এই বিষয়গুলো হচ্ছে আমাদের ইনট্যাঞ্জিবল পজেশন বা ইনকর্পোরিয়াল পজেশন। এখন আমরা আলোচনা করব কাইন্ডস অফ পজেশনের ইমিডিয়েট অ্যান্ড মেডিয়েট পজেশন, অর্থাৎ প্রত্যক্ষ দখল বা পরোক্ষ দখল। ইমিডিয়েট পজেশনটা কেমন? এটা অলসো নোন অ্যাজ ডিরেক্ট পজেশন, সরাসরি। By immediate possession is meant the direct or the primary possession by a person over a particular object which he acquires or gets directly or personally. অর্থাৎ একটা বস্তু যখন তিনি সরাসরি পেয়ে যাচ্ছেন, নিয়ে নিচ্ছেন, তখন সেটাকে আমরা ইমিডিয়েট পজেশন বলি। আমরা একটা উদাহরণ দিতে পারি, তাহলে বুঝবো। দেখেন, ইফ ইউ পারচেজ এ ল্যাপটপ ফর ইয়োরসেলফ, আপনি যদি আপনার নিজের জন্য একটা ল্যাপটপ ক্রয় করেন, ইউ হ্যাভ ইমিডিয়েট পজেশন অব ইট। ওই ল্যাপটপটা ওই যে বিক্রেতা, সে কিন্তু টাকা পরিশোধ করলে আপনাকে সাথে সাথে, আপনি বিক্রেতাকে টাকা পরিশোধ করলে সে সাথে সাথে আপনাকে দিয়ে দেবে, উইদাউট এনি ইন্টারভেনিং এজেন্সি, কোনো এজেন্সির হস্তক্ষেপ ছাড়া। অর্থাৎ আপনি একটি যদি দোকান থেকে কোনো একটি পণ্য তাৎক্ষণিকভাবে ক্রয় করেন, সেক্ষেত্রে ওই দোকানি আপনাকে যে টাকার বিনিময়ে পণ্যটি হস্তান্তর করলো, সেটি হচ্ছে ইমিডিয়েট পজেশন। মেডিয়েট পজেশন ইজ এ পজেশন অফ এ থিং থ্রু অ্যানাদার পারসন, যখন আপনি অন্য একজনের মাধ্যমে দখলটা পান। ইট ইজ অলসো নোন অ্যাজ ইনডিরেক্ট পজেশন, এটাকে পরোক্ষ দখলও বলে। যেমন দেখেন, ইফ আলম লিভস হিজ কার উইথ দ্য ড্রাইভার, অর্থাৎ ড্রাইভারের কাছে তার গাড়িটা সে রেখে গেছে, দ্য ড্রাইভার্স পজেশন উইল বি ইমিডিয়েট পজেশন। গাড়িতে যেহেতু ড্রাইভার বসা আছে, এই ড্রাইভারের পজেশনটা হচ্ছে ইমিডিয়েট পজেশন। হোয়ারাস সেখানে দ্যাট অফ আলম উড বি মিডিয়েট। আলম যখন কাজবাজ শেষ করে আবার গাড়ির কাছে আসবে, তখন তারটা হলো মিডিয়েট পজেশন, যদি সে চাবিটা বা গাড়িটা ড্রাইভারের কাছে রেখে যায়। আর তিনি যদি নিজে গাড়ির মধ্যে বসে থাকেন, নিজে ড্রাইভ করেন, তখন সেটা হচ্ছে তার ইমিডিয়েট পজেশন। প্রফেসর স্যামন্ডের মতে যে এখানে এই মেডিয়েট পজেশনের তিনটি বৈশিষ্ট্য রয়েছে, তিনটে ক্যাটাগরির হতে পারে। আমরা দেখি, তিনি বলছেন পজেশন অ্যাকোয়ার্ড থ্রু অ্যান এজেন্ট অর সার্ভেন্ট, কোনো প্রতিনিধি বা সার্ভেন্ট বা চাকরের মাধ্যমে ওই দখলটা তিনি অর্জন করেন। পজেশন হেল্ড থ্রু এ বরোয়ার অর হায়ারার টু টেন্যান্ট হোয়ার দ্য রেস দ্য অবজেক্ট ক্যান বি ডিমান্ডেড অ্যাট উইল। ওই বস্তুটা কারো কাছে থাকতে পারে, সেখান থেকে দ্য অবজেক্ট ক্যান বি ডিমান্ডেড অ্যাট উইল, মূল মালিক যখন ওটা চাইবেন, তখন সেখান থেকে ওই বরোয়ারের কাছ থেকে বা হায়ারের কাছ থেকে তিনি কি করতে পারেন, ওটাকে নিতে পারেন। যেমন যদি আমরা বলি কোনো টেনান্টের কাছ থেকে, যেমন অর্থাৎ একজন ভাড়াটিয়ার কাছে তার বাসাটা ভাড়া দেওয়া আছে, মূল মালিক যখন চাইবে ভাড়াটিয়াকে সরিয়ে দিয়ে তিনি নিয়ে নিতে পারেন। অর্থাৎ এই যে মধ্যে একজন থাকবে, সেটা হচ্ছে, যিনি মধ্যে থাকবেন তিনি হচ্ছেন ইমিডিয়েট, আর যখন মূল মালিক নিতে পারবেন সেটা হচ্ছে মেডিয়েট। 3 নম্বর ক্ষেত্রটা হলো পজেশন অব এ বেইলি অর ক্রেডিটর ফর এ ফিক্সড টার্ম। পজেশন অফ বেইলি, বেইলির কাছে যে সম্পত্তিটা থাকে সেটা হচ্ছে তার ইমিডিয়েট পজিশন, আর বেইলরের পজিশনটা হচ্ছে মিডিয়েট পজিশন। কিরকম দেখেন, আপনি আপনার কাপড়গুলো লন্ডিতে দিয়ে আসলেন,
লন্ড্রির মালিক হচ্ছে, যিনি কাপড়গুলো ইস্ত্রি করবেন, তিনি হচ্ছেন বেইলি, তার হচ্ছে ইমিডিয়েট পজেশন। আর আপনি যে দিয়ে আসলেন, আপনার হলো এখানে মিডিয়েট পজেশন। যখন নিয়ে আসবেন তখন কিন্তু আপনার ইমিডিয়েট পজেশন হবে। ঠিক তেমনি ভাবে ক্রেডিটর, যিনি ঋণ দেন, আমরা যদি ব্যাংকের ক্ষেত্রে বলতে পারি, ব্যাংক আপনাকে টাকাটা দিয়ে দিল, আপনার হাতে টাকা, এখন আপনি হয়ে গেলেন হচ্ছে ইমিডিয়েট পজেশনের অধিকারী, ব্যাংক হয়ে গেল মিডিয়েট পজেশনের অধিকারী। অর্থাৎ ব্যাংক যখন চাইবে তখন সে কিন্তু আপনার কাছ থেকে সেই চুক্তি অনুসারে বা ইনস্টলমেন্ট অনুসারে নিতে পারবে। অর্থাৎ সহজ ভাষায়, যখন সম্পত্তিটা সরাসরি আপনার কাছে থাকে তখন সেটাকে বলে ইমিডিয়েট পজেশন। যদি সম্পত্তিটা কারো মাধ্যম থেকে নিতে হয় সেক্ষেত্রে তখন সেটাকে বলে হচ্ছে মিডিয়েট পজেশন। নেওয়ার সুযোগ থাকলে তখন যার মাধ্যমে নেওয়ার সুযোগ আছে সেই ব্যক্তি হচ্ছে ইমিডিয়েট পজেশন, আর যার নেওয়ার সুযোগ থাকে সে হচ্ছে মিডিয়েট পজেশন। এবারে আমরা আলোচনা করব কনস্ট্রাকটিভ পজেশন। কনস্ট্রাকটিভ পজেশনের বাংলা অর্থ হচ্ছে গঠনমূলক দখল, বা এটাকেও আমরা পরোক্ষ দখল বলতে পারি, কাছাকাছি। কনস্ট্রাকটিভ পজেশন মিনস হ্যাভিং পাওয়ার অ্যান্ড ইন্টেনশন অফ রিটেইনিং কন্ট্রোল ওভার প্রপার্টি উইদাউট অ্যাকচুয়াল কন্ট্রোল অর পজেন্স ওভার ইট। অর্থাৎ ওই সম্পত্তিতে এখন আপনার অ্যাকচুয়াল কন্ট্রোল নেই, আপনার নিজের দখলে নেই বা অ্যাকচুয়াল পজেন্স নেই, কিন্তু আপনি চাইলে সেটাকে দখলে নিতে পারেন। পোলক কি বলছে? কনস্ট্রাকটিভ পজেশন ইজ পজেশন ইন ল অ্যান্ড নট অ্যাকচুয়াল পজেশন। অর্থাৎ পোলকের ভাষায় এই কনস্ট্রাকটিভ পজেশনটা হচ্ছে আইনত আপনার দখলে থাকার অধিকারী। অর্থাৎ আপনি একটা সম্পত্তি কিনে সেটাকে রেখে আপনি বিদেশে চলে গেলেন, আপনি বিদেশে আছেন, তার মানে ওই সম্পত্তিতে আপনার অ্যাকচুয়াল কন্ট্রোল নেই, কিন্তু আইনগতভাবে ওই সম্পত্তির মালিক আপনি। আপনি যখন চাইবেন দেশে ফিরে আসবেন, ওই সম্পত্তিতে কিন্তু আপনি আপনার দখল প্রতিষ্ঠিত করতে পারবেন। বা অন্য যদি তৃতীয় পক্ষকে ওই সম্পত্তি দখল করে নেয়, তাকেও আপনি আইনের মাধ্যমে ওই সম্পত্তি থেকে দখল থেকে সরাতে পারবেন। অতএব আমরা একটা উদাহরণ দেখি। ফর এক্সাম্পল, দ্য ডেলিভারি অফ কিস অফ এ বিল্ডিং অর এ ওয়্যার হাউস মে গিভ রাইজ টু কনস্ট্রাকটিভ পজেশন। একটা বাড়ির চাবি আপনি কেয়ারটেকারকে দিলেন, কেয়ারটেকারের কাছে যে দখলটা সেটা হচ্ছে অ্যাকচুয়াল দখল, আর আপনি যে চাবিটা দিয়ে দূরে চলে গেলেন ওটা হচ্ছে আপনার কনস্ট্রাকটিভ পজেশন। ঠিক তেমনি ভাবে একটা যদি আপনি গুদাম ঘরের চাবি কারো কাছে দেন, যিনি ওইটা দেখাশোনা করছেন কেয়ারটেকার, তার কাছে হচ্ছে অ্যাকচুয়াল পজেশন, আর আপনার কাছে হচ্ছে কনস্ট্রাকটিভ পজেশন। অফ দ্য কনস্টিটিউট টু দ্য ট্রান্সফারি অফ দ্য কি, যিনি ওই ট্রান্সফারি দখল গ্রহিতা, তার হচ্ছে ওই সম্পত্তিতে থাকে অ্যাকচুয়াল পজেশন, আর যিনি চাবিটা দেন তিনি হচ্ছেন ওখানে কনস্ট্রাকটিভ পজেশন। এখন আমরা আলোচনা করব অ্যাডভার্স পজেশন বা বিরুদ্ধ দখল। বিরুদ্ধ দখলটা কেমন? অ্যাডভার্স পজেশন ইমপ্লাইজ দ্য পজেশন বাই এ পারসন ইনিশিয়ালি হোল্ডিং দ্য ল্যান্ড অন বিহাফ অফ সাম আদার পারসন। যখন তিনি ওই সম্পত্তিটা দখলে নেন বা ওখানে ওঠেন, তখন সম্পত্তিটা অন্য আর একজনের আছে এটা তিনি মেনে নিয়ে ওখানে ওঠেন। অর্থাৎ এই বিরুদ্ধ দখলের ক্ষেত্রে দখল নেওয়ার সময় কোনো হাঙ্গামা বা মারামারির সৃষ্টি হয় না। ইনিশিয়ালি তিনি ওই সম্পত্তিটা অন্য আর একজনের এটা মনে করেই ওখানে দখলে ওঠেন। সাবসিকুয়েন্টলি পরবর্তীতে সেটিং আপ হিজ ওন ক্লেইম অ্যাজ এ ট্রু ওনার অফ দ্যাট ল্যান্ড। পরবর্তীতে তিনি কি করেন? ওই সম্পত্তির বা ওই বাড়ির তিনি প্রকৃত মালিক হিসেবে নিজেকে দাবি করেন। ইফ দ্য অ্যাডভার্স পজেশন কন্টিনিউস পিসফুলি undisturbed for a prescribed period, the title of the true owner is extinguished and the person in possession becomes the true owner of that land. অর্থাৎ এক্ষেত্রে যিনি অ্যাডভার্স পজেশন দাবি করেন তিনি যদি ওখানে তার যে দখলটা সেটা কন্টিনিউ করতে পারেন, কিভাবে? শান্তিপূর্ণভাবে, তাকে কেউ বাধা দেবে না, এবং সেটা হবে একটি নির্দিষ্ট সময়ের জন্য, আমরা দেখবো একটু পরেই বলছি। তাহলে সেক্ষেত্রে কি হবে? যিনি ছিলেন মূল মালিক সেই মূল মালিকের মালিকানা এক্সটিংগুইশড হয়ে যাবে, শেষ হয়ে যাবে, এবং যিনি এই অ্যাডভার্স পজিশন নিয়েছেন তার মালিকানাটা ওখানে তৈরি হবে। একটা উদাহরণ দেখি তাহলে আমরা বুঝতে পারবো। বলছে, ইফ মুগদা হ্যাজ ওপেনলি এনজয়েড অ্যান undisturbed possession of ইয়ামিনস ল্যান্ড ফর এ কন্টিনিউয়াস পিরিয়ড অফ 12 years। দেখেন কি করেছে, মুগদা ইয়ামিনের জমিতে
তিনি একটানা 12 বছর কোনো ধরনের বাধা ছাড়া ওই জমি তিনি ভোগ দখল করেছেন। ইয়ামেনের জমি মুগদা কোনো ধরনের বাধা ছাড়াই 12 বছর উপভোগ করেছেন, অর মোর অথবা 12 বছরের বেশি। তাহলে কি হলো দেখেন, মুগদা গেটস এ গুড টাইটেল টু ইয়ামিনস ল্যান্ড। এক্ষেত্রে আইনের দৃষ্টিভঙ্গি হচ্ছে ইয়ামিনের জমিতে ইয়ামিনের মালিকানা শেষ হয়ে যাবে, মুগদার মালিকানা তৈরি হবে। এটাকে বলে হচ্ছে অ্যাডভার্স পজেশন। বিষয়টি যদিও খুবই কঠিন আদালতে প্রমাণ করা যে এখানে ইয়ামিনের মালিকানা শেষ হয়ে যাবে আর মুগদার মালিকানা তৈরি হবে, বাস্তবে কখনোই একজন ব্যক্তি অন্যেরা জমি দখল করলে সেখানে তিনি বাধা দেন না, মামলা করেন, এটা খুব কম হয়। তো সেক্ষেত্রে এটা একটা আইনে বিধান আছে অ্যাডভার্স পজেশনের, কখনো কখনো হতে পারে। তো অ্যাডভার্স পজেশনের মাধ্যমে মালিকানা অর্জনের জন্য 3টা শর্ত রয়েছে, 3 ইসেনশিয়াল এলিমেন্টস। একটা কি দেখেন, বলছে কন্টিনিউটি, অর্থাৎ একটানা হতে হবে, 12 বছর একটানা, মধ্যে ব্রেক হলে চলবে না। তারপর হচ্ছে অ্যাডিকুয়েট পাবলিসিটি, অর্থাৎ ওই যে তিনি মূল মালিকের সামনে দখল করছেন অ্যাডভার্স পজিশন হিসেবে, এটা সবাই জানবে যে এখন থেকে আমি মূল মালিকের মালিকানা অস্বীকার করেছি, আমি নিজেকে এই সম্পত্তির মালিক দাবি করেছি। এবং সেটা হতে হবে পিসফুল অ্যান্ড আনডিস্টার্বড পজিশন। মূল মালিক তিনি তাকে এখানে শান্তিপূর্ণভাবে বসত করতে দেবেন এবং তাকে কোনো ধরনের বাধা দেবেন না। এই 3টা শর্ত যদি তাহলে পূরণ করতে পারেন, এবং সেক্ষেত্রে সেটা প্রেসক্রাইব পিরিয়ডটা হবে 12 বছর। এই 12 বছর যদি তিনি সেখানে 12 বছর যদি তিনি সেখানে বসবাস করতে পারেন, তাহলেই এই শর্ত পূরণ করলে অ্যাডভার্স পজেসরের মালিকানা অর্জিত হবে এবং মূল মালিকের মালিকানা শেষ হবে। আমরা আমাদের এই লেকচারের মালিকানার যে প্রকারভেদগুলো আলোচনা করব, তার সবশেষ সিনোপসিসে আমরা আলোচনা করব পজেশন ইন ফ্যাক্ট অ্যান্ড পজেশন ইন ল। আমরা যখন থিওরি অফ পজেশনে স্যামন্ডের থিওরি আলোচনা করেছিলাম, তখন এ বিষয়ে আলোচনা করেছি। পজেশন মে বি ফ্যাকচুয়াল, ডিফ্যাক্টো অর লিগাল ডিজুর, অর্থাৎ ঘটনার কারণে দখল হতে পারে, আবার আইনের কারণেও দখল হতে পারে। ইফ আহানাফ ওনস এ হাউস, তিনি যদি মালিক হন, কিনে নেন বা উত্তরাধিকার, হি হ্যাজ ডিজুর পজেশন। আমি আপনাদেরকে আগেই এই শব্দ দুটো বলেছিলাম, ডিফ্যাক্টো এবং ডিজুর। এই ক্ষেত্রে আহনাফের মালিকানাটা হবে ডিজুর পজেশন, বিকজ হি হ্যাজ এ রাইট টু পজেসেস দ্য হাউস। এক্ষেত্রে তিনি যেহেতু মালিক, ওই হাউসের বা বাড়ির উপরে তার আইনগত অধিকার রয়েছে। এবার দেখেন, ইফ হি লেটস ইট আউট টু আয়াত, তিনি যদি ওই বাড়িটা আহনাফ যদি আয়াতের কাছে বিক্রি করে দেন, হিজ পজেশন ইজ অলসো বি ডিজুর। এক্ষেত্রে আয়াতের অধিকারটাও হবে, দখলটাও হবে ডিজুর, অ্যাজ দ্য লেটার ইজ অলসো লিগালি এন্টাইটেল টু ইউজ দ্য হাউস। পরবর্তীতে তিনি বৈধভাবে ওই সম্পত্তি ব্যবহার করতে পারবেন। হাউএভার, ইফ এ ট্রেসপাসার গোস অ্যান্ড অকুপাইস আহনাফ হাউস, তিনি যদি ওই সম্পত্তিটা কি করেন, একজন স্ট্রেঞ্জার হিসেবে আহনাফের বাড়িটা দখল করেন, হিজ পজেশন উইল নট বি লিগাল পজেশন। এক্ষেত্রে ওই যিনি তৃতীয় ব্যক্তি ট্রেসপাসার এসে দখল করেছেন, তার পজেশন লিগাল পজেশন হবে না। অলদো ইট উইল বি ফ্যাকচুয়াল পজেশন, এক্ষেত্রে এটা হবে কি ঘটনাগত দখল, উনি ক্ষেত্রে ডিফ্যাক্টো পজেশন নিয়েছেন, অর্থাৎ এই মুহূর্তে বাস্তবে তিনি দখলে আছেন, কিন্তু আইনত তিনি ওই সম্পত্তির দখলে নয়, কারণ তিনি আইনগতভাবে ওই সম্পত্তির দখল বা মালিকানা কোনোটাই পাননি। কাইন্ডস অফ পজেশন বা দখলের প্রকারভেদের এই লেকচারটুকুন জনপ্রিয় আইন বই লেখক খালিদুর রহমানের জুরিসপ্রুডেন্স বইয়ের 435 থেকে 438 পৃষ্ঠার মধ্য থেকে নেওয়া হয়েছে। এই আলোচনার মাধ্যমে জুরিসপ্রুডেন্সের পজেশন লেকচারের কাইন্ডস অফ পজেশনের আলোচনার প্রথম পর্ব অংশটুকু এখানেই শেষ হলো। পরবর্তী লেকচারগুলো দেখার আহ্বান জানিয়ে এখানেই শেষ করছি। সবাইকে ধন্যবাদ।